বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ৫ই নভেম্বর। শীত চলে আসলো বলে আর স্বাভাবিকভাবেই আমার চাষী বন্ধুদের ভিতর একটা দুশ্চিন্তা শুরু হয়ে গেছে। অনেকেই আমার কমেন্ট বক্সে লিখেছেন যে শীতকালের পুকুর পরিচর্যার বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। হ্যাঁ, এটা অবশ্যই করব। এই শীতকালীন পুকুর পরিচর্যা নিয়ে হয়তো ২-৩টা পর্ব এরকম হতে পারে। আমি একটু বিশদভাবেই আলোচনা করব। তা আজকে আলোচনা করব এই শীতকালীন সময় যেখানে আমাদের চাষী বন্ধুদের মধ্যে একটা ভীতি সঞ্চার হয় যে মাছ অসুস্থ হবে, মাছের বৃদ্ধি ঠিকভাবে হবে না, পুকুরের পরিবেশ ঠিক রাখতে পারবো না। এই সময়ও আমরা কিভাবে আমাদের মাছের দৈহিক বৃদ্ধির যে হার, এটা আমরা শতভাগ গ্রীষ্ম বর্ষার মতো ঠিক রাখতে পারবো না, তবে একদম কাছাকাছি আমরা কিভাবে রাখবো এবং আমাদের মাছ যাতে অসুস্থ না হয়, রোগাক্রান্ত না হয়, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আমি গত নভেম্বর মাসের ৭ তারিখে আমি পুকুরে মাছ ছেড়েছিলাম, সে ভিডিওটাও আমি দিয়েছি একদম শীতের শুরুতেই। এবং মেবি মার্চ মাসে আমি মাছটা জাল টেনে ধরে সেটা আমি পরিমাপ করে এই ভিডিওটাও আমি দিয়েছিলাম। তো যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন যে শীতকালীন সময়ে কিন্তু আমার মাছের বৃদ্ধির হার মানে কোনোভাবেই বলা যায় কম ছিল না। একদম গ্রীষ্ম বর্ষার কাছাকাছি খুব ভালো একটা সাইজ আমার মাছটা চলে এসেছিল এবং আমার মাছ অসুস্থ হয়নি, কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়নি, পুকুরের পরিবেশটা ঠিক ছিল। তো যেহেতু ১ বছর চলে গেছে, শীত আবার চলে এসছে, ভাবলাম যে আমার চাষী বন্ধুদের সাথে আমি একটু আলোচনা করি যে শীতের সময়ও কোন ধরনের খাদ্য দিলে পরে মাছের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মাছের বৃদ্ধির যে ধারাবাহিকতা, যে পার্সেন্টেজ, সেটা আমরা শতভাগ না পারলেও অন্তত ৯০-৯৫% পর্যন্ত আমরা ঠিক রাখবো, যেভাবে আমি এই গত শীত সিজনে পেয়েছি। তো এজন্য আমরা যে খাদ্যটা ব্যবহার করব এটা একটা ফার্মেন্টেড ফিড। এই যে ফার্মেন্টেড ফিড, এটা আপনারা কি কি উপাদান দিয়ে ফার্মেন্ট করবেন, কতটুকু ফার্মেন্টেড খাদ্য আপনারা পুকুরে দিবেন এবং টোটাল খাদ্যের কত পার্সেন্ট আপনারা দিবেন, এই ফার্মেন্টেড খাদ্য খাওয়ালে পরে আমাদের মাছের দেহে কি কি পরিবর্তন আসে এবং খাদ্যের ভিতরে কি কি পরিবর্তন আসে, এটা বেশি খাওয়ালে কি হয় এবং কোন সিজনে কত ঘন্টা এটা ফার্মেন্ট করতে হয় এবং ফার্মেন্টেশন হলে সেটা আপনি দেখে বা এর গন্ধটা শুকে আপনি কিভাবে বুঝবেন যে আমার ফার্মেন্টেশনটা সঠিকভাবে হয়েছে এবং কি কি উপাদান দিয়ে কোন প্রক্রিয়া ফার্মেন্টেশন করবেন বিস্তারিত আলোচনা করব। তো যাতে আপনাদের ভিডিও দেখতে গিয়ে একটু ধৈর্যচ্যুতি না হয়, এজন্য আমি দুটো পর্বে ভিডিওটাকে আমি ভাগ করব। তো প্রথম পর্বে আমি প্রথমেই আলোচনা করব ফার্মেন্টেড ফিড আমাদের মাটি, পানি, মাছ এবং প্রাণীর দেহে কিভাবে কাজ করে। আর এই আলোচনাটা আমি বিস্তারিত একটু এজন্য করতেছি যে যারা আমাকে ফলো করেন তারা যে শুধু আমাকে ফলো করে আমি যা বলবো তাই করবেন, আমি সেটা চাই না। কারণ প্রত্যেকটা পুকুরের প্রাকৃতিক পরিবেশ আলাদা। আপনাকে বুঝে শুনে আপনার পুকুরের অবস্থা, আপনার মাছ সবকিছু বুঝে আপনাকে কাজটা করতে হবে, তাহলেই আপনি লভ্যাংশের যে পাল্লাটা সেটা ভারী হবে। এই জন্যই আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি। আমি কখনো আমার কোনো ভিডিওতে বলিনি যে আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকেও বলবো না, আপনাদের বিবেকের উপরেই আমি ছেড়ে দিলাম। কারণ একটা ভিডিও তৈরি করতে আসলে অনেক পরিশ্রম হয়, অনেক সময় নষ্ট হয়। তারপরও আমি খুশি যে আপনাদের উপকারে আমি আসতে পারি। তো যাই হোক, আমরা মূল ভিডিওতে চলে যাই। জলাশয়, মাটি, মাছ এবং প্রাণীর দেহে কিভাবে কাজ করে। ফার্মেন্টেশন করলে পরে আমাদের খাদ্যের ভিতরে থাকা যে প্রোটিন, এই প্রোটিনের আংশিক সে ভেঙে দেয়। আর এটা ভাঙার কারণে আমাদের মাছের দেহ
খুব সহজে এটাকে শোষণ করতে পারে। সেক্ষেত্রে মাছের দৈহিক বৃদ্ধিটা হয়, মাছের দেহে ভালো ব্যাকটেরিয়া পর্যাপ্ত পরিমাণে থাকে এবং খারাপ ব্যাকটেরিয়াটা নষ্ট করে ফেলে, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মাছের দেহের যে পিএইচ মান সেটাকে ঠিক রাখে, মাছের রক্তে যে অক্সিজেনের সরবরাহটা সেই সরবরাহের ধারাবাহিকতাকে ঠিক রাখে। দ্বিতীয়ত, ফার্মেন্টেড খাদ্যে থাকা এনজাইম এটা খুব দ্রুত হজম করতে সহযোগিতা করে। দ্রুত যখন খাদ্যটা ডাইজেস্ট হয় তার মানে হলো এই খাদ্যের ভিতরে থাকা প্রোটিন, বিভিন্ন ভিটামিনস, বিভিন্ন মিনারেলস এবং যত পুষ্টি পদার্থ আছে বা খুব দ্রুত মাছের দেহে এটা শোষণ করতে পারে, অর্থাৎ মাছের দেহে এটা অ্যাবজর্ব হয়ে যায়। তো এই এনজাইম হলো সেই হজম প্রক্রিয়াটা খুব দ্রুত সম্পন্ন করে। এই ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন বি কমপ্লেক্স এখানে তৈরি হয়। আর ভিটামিন বি কমপ্লেক্সের 8টা উপাদান মানে 8টা ক্যাটাগরি এখানে যথেষ্ট পরিমাণে আমাদের মাছের জন্য প্রয়োজন। এছাড়াও এই 8টা উপাদান ছাড়া, ভিটামিন বি কমপ্লেক্সের এই 8টা উপাদান ছাড়া অন্যান্য আরো উপাদান এখানে তৈরি হয়, কিন্তু এই 8টা উপাদান আমাদের মাছের দেহের জন্য যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাছের বৃদ্ধি, মাছের শক্তি, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বা মাছের প্রজনন ক্ষমতা, এই সবকিছু বৃদ্ধি করে হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং এর এই 8টি উপাদান সহ অন্যান্য উপাদান। এরপরে আসে অ্যামাইনো অ্যাসিড ও জৈব অ্যাসিড, এর সমন্বয়ে তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড। এই যে ল্যাকটিক অ্যাসিডের তৈরি হয়, এই ল্যাকটিক অ্যাসিড আমাদের খাদ্যে একটা টক স্বাদ নিয়ে আসে। আর যখনই খাদ্যে টক স্বাদ তৈরি হয় তখন এখানে থাকা যত খারাপ ব্যাকটেরিয়া বা ব্যাড অণুজীব যেগুলো আছে, এই খারাপ ব্যাকটেরিয়াগুলো মরে যায় এবং ভালো ব্যাকটেরিয়াগুলো এখানে বৃদ্ধি পেতে থাকে, তার বংশ বিস্তার এখানে হতে থাকে। তো এই ফার্মেন্টেড খাদ্য দিলে পরে এখানে যে ল্যাকটিক অ্যাসিডের যে তৈরি হয়, অনেক সময় যদি আমাদের পুকুরে তো পিএইচ মান ওঠানামা অনেক সময় করে, অনেক সময় কমে যায়, অক্সিজেনের ঘাটতি হয়, তখন তো মাছের দেহের উপরে বড় একটা স্ট্রেস চলে আসে, তো মাছ ক্লান্ত হয়ে যায়। তো এই সময়টাই এই ল্যাকটিক অ্যাসিড মাছের দেহের ভিতরে তার পিএইচ এর মান ঠিক রাখে এবং তার রক্তে যে অক্সিজেনের যে সাপ্লাই বা সরবরাহটা সেটাকে সে ধরে রাখে, যার জন্য আমাদের পুকুরে অক্সিজেনের ঘাটতি হলেও মাছ ক্লান্ত হয় না। অর্থাৎ মাছকে অতিরিক্ত শক্তি যোগায় বিপদের সময় হলো এই ল্যাকটিক অ্যাসিড, যে ল্যাকটিক অ্যাসিড আমাদের ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে এখানে তৈরি হয়। আর পিএইচ যখন কমে যায়, অর্থাৎ মাছের দেহের পিএইচ যখন কমে যায়, তখন দেহে অক্সিজেনের ঘাটতি হয়, মাছের বা ডাইজেস্ট প্রক্রিয়া মানে হজম প্রক্রিয়া সঠিকভাবে হয় না, মাছের পেটের ভিতরে থাকা সেই খাদ্যটা, অর্থাৎ এখানে থাকা যে প্রোটিন, এটা খুব দ্রুত পচে যায়, মাছের পেট ফাঁপ হয়, পেট ফুলে উঠে, মাছের ক্ষুধা মন্দা হয়, তখনই মাছ আক্রান্ত হয়ে যায়। কারণ যখনই এটা পচে যাবে, যখন পিএইচটা কমে যাবে, অক্সিজেনের ঘাটতি হবে, তখনই খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যাটা বেড়ে যাবে, মাছের এই ক্ষুধামন্দা সহ বিভিন্ন প্রবলেম আসবে, মাছ অসুস্থ হয়ে যাবে। এই ফার্মেন্টেড খাদ্য বেশি দিলে কি ক্ষতি হয়? আমাদের যেহেতু মাছের দৈহিক বৃদ্ধিটা খুব দ্রুত আমরা পেতে পারি এই ফিটের মাধ্যমে, তা আমরা তো একটু বেশিই দিতে পারি, কিন্তু বেশি দিলেও কিন্তু ক্ষতি আছে। যখন আমরা এই ফার্মেন্টেড ফিড মাছের প্রজাতি এবং বয়স অনুসারে তার চাহিদার চেয়ে বেশি আমরা দিব, মাছের হজম প্রক্রিয়া ঠিকভাবে হবে না, কারণ সেখানে পিএইচটা কমে যাবে। তখন এই খাদ্যের ভিতরে থাকা যে প্রোটিন, এই প্রোটিনটা পচে যাবে, কারণ প্রত্যেকটা মাছেরই তো আপনার প্রোটিনের চাহিদা আলাদা। তো তার দেহ যতটুকু শোষণ করার ক্ষমতা আছে তার চেয়ে বেশি তো সে শোষণ করতে পারবে না। এই প্রোটিনটা মাছের মলের সাথে আমাদের পুকুরে বা জলাশয়ে এটা চলে আসবে, পুকুরে এটা পচে এখানে অ্যামোনিয়া তৈরি হবে
এখানে নাইট্রাইট তৈরি হবে, এখানে নাইট্রেট তৈরি হবে, এখানে হাইড্রোজেন সালফাইড গ্যাসের তৈরি হবে, আমাদের পুকুরের পিএইচ মান কমে যাবে, অক্সিজেন সংকট হবে, মাছ বিভিন্নভাবে রোগাক্রান্ত হবে। যার জন্য এই খাদ্যটা কখনোই প্রয়োজনের চেয়ে বেশি কখনোই এটা প্রয়োগ করা যাবে না, কারণ তাহলে আমাদের এটা উপকারের চেয়ে ক্ষতিটা অনেক বেশি হবে। আমাদের জলাশয়ের মাটি এবং পানি, এতেও কিন্তু এই ফার্মেন্টেড ফিডটা একইভাবে কাজ করে। কিভাবে? আমরা যে ফিডটা তৈরি করে আমার মাছকে দিলাম, আমার মাছ তো এর সম্পূর্ণ খাদ্যটা খেতে পারবে না, কিছু খাদ্য তো মাটির নিচে চলে যাবে, কাদার নিচে চলে যাবে, এদিক ওদিকে সরে যাবে, একদম শতভাগ খাদ্যটা তো মাছ এটা খুঁজে খেতে পারে না। সেটা আমি হাতে তৈরি খাদ্যই দেই আর আমি প্লেট খাদ্যই দেই, কিছু খাদ্য তো নষ্ট হয়, আর এই জন্যই তো আমাদের পুকুরে অ্যামোনিয়া অক্সিজেনটা হয়ে থাকে। তো এই খাদ্যের সাথে যেহেতু আমাদের ভালো ব্যাকটেরিয়া রয়েছে, সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়াটা আমাদের মাটি এবং পানির যে গুণগত মান, এটাও ঠিক রাখতে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করে। তো এই জন্যই ফার্মেন্টেডটি দিলে পরে আমাদের মাটি এবং পানির পরিবেশটা অনেক উন্নত হয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে যেহেতু প্রোটিনটাকে আংশিক ভেঙে মাছের দেহ দ্রুত শোষণ করতে পারে বা আমার প্রাণীর দেহ দ্রুত শোষণ করতে পারে, তাহলে আমি কেন প্রোটিন সমৃদ্ধ খাদ্যটা ফার্মেন্টেড করি না? আমি কেন কার্বোহাইড্রেট বা শ্বেতসার বেশি আছে এমন খাদ্যটা আমি ফার্মেন্টেড করি? কারণ ওই যে এর আগে আমি বললাম যে প্রোটিন খুব দ্রুত পচে যায়, অ্যামোনিয়া তৈরি হয়, খাদ্য এখানে বিষাক্ত হয়ে যায়, খাদ্যের ভিতরে একটা গ্যাস তৈরি হয়, খাদ্যে দুর্গন্ধ হতে পারে, খাদ্যটা নষ্ট হয়ে যেতে পারে যদি প্রোটিনের মাত্রাটা বেশি থাকে। আর আমরা যে ব্যাকটেরিয়ার কালচারটা করি, ফার্মেন্টেশন করার মানেই তো হলো আমি ল্যাক্টোব্যাসিলাস গ্রুপ হোক বা ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া হোক, আমি তো সেটারই কালচার করছি। তো এই ব্যাসিলাস গ্রুপের ব্যাকটেরিয়া এর খাদ্যটা সে যোগায় হলো চিনি ও কার্বোহাইড্রেট থেকে, কারণ কার্বোহাইড্রেট থেকেই তো ল্যাকটিক অ্যাসিডের তৈরি হয়। তো সে চিনি এবং কার্বোহাইড্রেট থেকেই হলো সে এই খাদ্যটা যোগায়। তা আমরা তো প্রোটিনটাকে ফার্মেন্ট করছি না, প্রোটিনটাকে ভেঙে সহজে শোষণ করার ব্যবস্থা করে দিচ্ছি, ভালো ব্যাকটেরিয়ার পরিমাণটা আমি বৃদ্ধি করছি, যাতে আমার মাছের দেহ একদম মানে বৃদ্ধির জন্য বা রোগ প্রতিরোধের জন্য সে শতভাগ তাকে উপযোগী করে তুলছি। এই জন্য আমাদের প্রোটিন সমৃদ্ধ খাদ্য না দিয়ে আমাদের কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য দিয়ে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা করতে হবে। এখন এখানে আরো একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, এই যে ব্যাসিলাস গ্রুপের যে ব্যাকটেরিয়া, বিশেষ করে ইস্ট, এটাই তো আমরা ফার্মেন্টেশনে ব্যবহার করি ব্যাকটেরিয়ার উৎস হিসাবে। তো ইস্ট আমরা চিনি দিয়ে লাইভ করি, কিন্তু যখন আমরা ফার্মেন্টেশনটা করি, মানে প্রক্রিয়াটা যখন আমরা প্রসেস করে বা করি, তখন আমরা কেন চিটাগুড় ব্যবহার করি? সেখানে কেন চিনি ব্যবহার করি না এবং কেন গুড় ব্যবহার করি না? আমরা চিটাগুড়কে কেন বেশি প্রাধান্য দেই? কারণটা হলো চিনির ভিতরে, যেহেতু চিনিটা রিফাইন করা, এর ভিতরে থাকে শুধুমাত্র সুক্রোজ, খুব দ্রুত সুগারটাকে ভেঙে দিতে পারে, খুব দ্রুত এটা ভেঙে দেয়। যার জন্য আমাদের ব্যাকটেরিয়ার কালচার তো একটু সময় সাপেক্ষ। এজন্য আমরা শুধু যখন ইস্টটাকে লাইভ করব কুসুম গরম পানিতে, তখন সেই ঘুমন্ত ব্যাকটেরিয়াটাকে জীবন্ত করার জন্য আমরা এই চিনিটা ব্যবহার করব, কিন্তু ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ব্যবহার করব চিটাগুড়, কারণ চিটাগুড়ের ভিতরে আছে গ্লুকোজ, আছে ফ্রুক্টোজ, আছে সুক্রোজ, ভিটামিন বি কমপ্লেক্স এবং অন্যান্য মিনারেলস এখানে যথেষ্ট পরিমাণ রয়েছে। এজন্য আমরা এখানে চিটাগুড়টা অবশ্যই ব্যবহার করব এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে আমাদের প্রতিদিনকার খাদ্যের কত পার্সেন্ট আমরা এই ফার্মেন্টেড ফিডটা ব্যবহার করতে পারবো, সপ্তাহে কয়দিন আমরা এই ফার্মেন্টেড ফিড ব্যবহার করব, এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটা কোন সিজনে কত ঘন্টা সময় ধরে আমরা করব, এবং ফার্মেন্টেশন হওয়ার পর এটা সঠিকভাবে হয়েছে কিনা কিংবা এটা পচে গেছে কিনা সেটা আমরা কি করে বুঝবো,
এবং এই ফার্মেন্টেশনটা আমরা কিভাবে করব।